স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা বড় পতন হলো এবং আজকের এই পতনটি শুধুমাত্র হতাশাজনক ছিলই তাই নয়, বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারীর মনে প্রশ্ন, পুঁজিবাজার কি বিনিয়োগের একটি ক্ষেত্র না লুটপাটের একটি মহাযজ্ঞ। গত ২-১ মাসের ধারাবাহিকতায় যদি আমরা মার্কেটকে বিশ্লেষণ করি, মার্কেটে কিন্তু 80% মতো স্টকই কিন্তু বেশিরভাগ দিন ক্রেতাশূন্য থাকে। 10% এর মতো স্টক সাইডওয়ে মুভমেন্ট করে এবং 5 থেকে 6% স্টক, বিশেষ করে যে স্টকগুলো লো পেইড, জাঙ্ক এবং কিছু সিলেক্টিভ স্টক যেগুলোতে ভালো প্রাইস অ্যাকশন হয়, ভালো লিকুইডিটি থাকে এবং এই স্টকগুলো লং র্যালির মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে তাদেরকে ধরিয়ে দেওয়া হয় এবং পুঁজিবাজার থেকে একটা বড় অ্যামাউন্টের মানি কিন্তু এভাবেই কিন্তু সেকেন্ডারি মার্কেট থেকে ড্রেন হয়ে যাচ্ছে। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের ইকোনমিতে কি এমন চেঞ্জ হলো, কি এমন ইকোনমিক ডাইজেস্টার হলো যে স্টকগুলো মাত্র ফ্লোর প্রাইস থেকে উঠে আসছে, এর মধ্যে আবার পেনিক সেল, ফোর্স সেল দিয়ে আবার স্টকগুলোকে ফ্লোর প্রাইসেই নামিয়ে দেওয়া হচ্ছে। সো এ ধরনের কি এমন বিপর্যয় হলো, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা হয়তো কিছুদিন আগেও লক্ষ্য করেছেন, কয়েক মাস আগে ওরিন ইনফিউশন বলে একটি স্টক, যেটি 80 থেকে 90 টাকা রেঞ্জ থেকে রেলি করে 900 টাকা পার করে এবং বড় রকমের একটা উত্থান হয়। বিভিন্ন পত্রপত্রিকায়ও এটি নিয়ে লেখা হয়, অনেকে এটাকে এমনও মন্তব্য করেছেন যে এই স্টকটি ক্যাসিনোকেও হার মানিয়ে গেছে। আমরা কিন্তু খালি চোখেই দেখলাম যে স্টকটি একটা বড় রকমের ম্যানিপুলেশন হয়েছে স্টকটিতে, কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ভিজিলেন্স সফটওয়্যার সেটি কিন্তু চোখ বন্ধ করেছিল। ওই সফটওয়্যারে কিন্তু কিন্তু কোনো রকমের কোনো ফাইন্ডিংস তারা পায়নি এই স্টকটি সম্পর্কে। শুধুমাত্র এই স্টকটিই নয়, বর্তমানেও আমরা লক্ষ্য করেছি অনেকগুলো স্টকে এরকম বড় উত্থান হয়, কিন্তু এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা কিন্তু কর্তৃপক্ষের কোনো অ্যাকশন নিতে আমরা দেখি না। সো এখন আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা যারা ইনভেস্ট করি পুঁজিবাজারে, আমাদের মনে কিছু কিছু প্রশ্ন অবশ্যই আসতে পারে যে এই ধরনের এই যে একটা অশুভ শক্তি পুঁজিবাজারে অনেক সময় কাজ করে এবং এখানে যারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ক্ষতিগ্রস্ত হন, এটার কি কোনো প্রতিকার আমাদের কর্তৃপক্ষ করবেন কিনা? আর ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিজিলেন্স সফটওয়্যার কাজ করে না কেন? ঢাকা স্টক এক্সচেঞ্জ এটার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন কিনা? কিংবা অনেকের মনে এটাও প্রশ্ন আসতে পারে, যেহেতু ঢাকা স্টক এক্সচেঞ্জ এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, তারা কি এটাকে পৃষ্ঠপোষকতা করে কিনা? এছাড়া এই যে একটি বড় সমস্যা, এটা কিন্তু টাইম এন্ড এগেইন ঘটতেই থাকে। এই সমস্যাটি কিন্তু নতুন একটি সমস্যা না, এটা প্রায় সময় ঘটে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। সো আমাদের যারা নীতি নির্ধারণী মহল, তারা এটাকে একটা গুরুত্ব সহকারে এই ব্যাপারটিকে চিন্তা ভাবনা করে এটার একটা স্থায়ী সমাধান দিবে কিনা। সো এ ধরনের অনেক কোশ্চেন কিন্তু আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের অনেক প্রশ্ন থাকে, কিন্তু বাংলাদেশে কিন্তু এ ধরনের প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। সো আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমরা নিজেরাই সচেতন হতে হবে এবং আমরা কিন্তু পুঁজিবাজারে যারা ইনভেস্ট করি, আমরা কিন্তু আমাদের টাকাটা আমাদেরকেই সুরক্ষিত রাখতে হবে। গতকালকের মার্কেট আপডেটে আমি আপনাদেরকে একটি বিষয় দেখিয়েছিলাম এবং আমি ওখানে গুরুত্ব দিয়েছিলাম যে তারল্যর একটা বড় সংকট আমাদের মার্কেটে এখন আছে এবং এটি হচ্ছে প্রধান একটি সংকট। আর তারল্য কিংবা লিকুইডিটি হচ্ছে মার্কেটের মেইন ড্রাইভিং ফোর্স, মেইন ড্রাইভার। সো এটি হচ্ছে একটি মানুষের শরীরের মতো, একটা মানুষের শরীর থেকে যদি রক্তগুলো কিন্তু বের করে দেওয়া হয়, তাহলে ওই বডিটা কিন্তু অকেজো হয়ে পড়ে। যদিও ওই বডির অনেকগুলো অঙ্গ ঠিক থাকে, কিন্তু বডিটি আর কাজ করে না। সো এই লিকুইডিটি এবং তারল্য হচ্ছে পুঁজিবাজারের জন্য হিউম্যান বডির, আমরা যেটা ব্লাড বলি, ব্লাডের মতোই কাজ করে। পুঁজিবাজারে যারা নতুন করে বিনিয়োগ করছেন, তাদের অনেক সময় তারা মিসলিডিং হন। ভালো মানের অনেক স্টক, যে স্টকগুলো প্রতি বছর হেলদি একটা ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড ইল্ড অনেক ভালো, কিন্তু প্রাইস অ্যাকশন হচ্ছে না, মিনস ওই স্টকগুলোর দাম বাড়ছে না। সো যারা নতুন ইনভেস্টর তারা অনেক সময় মিসলিড হচ্ছেন যে যে স্টকগুলোর দাম বাড়ে না তারা মনে করছেন যে স্টকগুলো ভালো না, আর দুর্বল মূল্যভিত্তিক কিছু স্টক এগুলো কিন্তু ওভার প্রাইস হয়ে থাকে এবং এগুলো প্রাইস বাড়তে থাকে। সো এই ধরনের প্রাইস বাড়তে থাকা স্টকগুলোকেই তারা মনে করেন ভালো। সো আপনারা কিন্তু ভালো মতো ফান্ডামেন্টাল স্টাডি করবেন পুঁজিবাজারে বিনিয়োগ করার আগে।
মার্কেট অ্যানালাইসিস এবং কোন স্টকে আপনি বিনিয়োগ করছেন সেই কোম্পানি যাচাই বাছাই করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনারা কিন্তু বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। আরেকটি ব্যাপার, আমাদের দেশের যারা বিশ্লেষক তারাও কিন্তু অনেক মিসলিডিং ইনফরমেশন দেন। কালকে আমি কিন্তু আমাদের মার্কেট আপডেটে আপনাকে দেখালাম যে একজন বিশ্লেষক উনি মনে করছেন যে পুঁজিবাজারের প্রধান সমস্যা হচ্ছে ফ্লোর প্রাইস। সো এ ধরনের কিন্তু বিশ্লেষকও আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কারণ মাঝে মাঝে তারা কিন্তু এ ধরনের মিসলিডিং কিছু ইনফরমেশন আমাদেরকে বিভিন্ন সাক্ষাৎকারে দিয়ে থাকেন এবং এগুলো কোনো গোষ্ঠী কিংবা কারো কোনো বড় বিনিয়োগকারীর স্বার্থেই তারা করে থাকেন। পুঁজিবাজারের যে সমস্যাটাকে সেটাকে তারা গুরুত্ব সহকারে না দেখিয়ে তারা অন্য সমস্যাগুলোকে বড় করে তোলার একটা চেষ্টা করেন। সো এ ধরনের ইনফরমেশন গুলো থেকেও আপনারা সচেতন হবেন। প্রায় সময় দেখবেন পুঁজিবাজার নিয়ে যখন আলোচনা হয় অনেক বিশ্লেষক মনে করেন যে পুঁজিবাজারে আস্থার সংকট। সো এ ধরনের একটা অসুস্থ মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা না থাকাটাই স্বাভাবিক, আর আস্থা থাকাটাই হচ্ছে অস্বাভাবিক। সো পুঁজিবাজারে আস্থা তখনই ফিরে আসবে যখন মার্কেট লিকুইডিটি ঠিক হবে, মার্কেট নর্মাল ভাবে পরিচালিত হবে, তখন মানুষকে বলতে হবে না, তারা কনফিডেন্স এমনিতেই তাদের গ্রো হবে এবং তারা ইনভেস্ট করা শুরু করবে। আর ফ্লোর ফ্লোর প্রাইস তুলে দেওয়ার জন্য একটি বড় চক্রান্ত চলছে বিভিন্ন মহল থেকে। ফ্লোর প্রাইস কিন্তু কিছুদিন আগে, এক দেড় মাস আগে কিন্তু একবার তুলে দেওয়া হয়েছিল, মার্কেট কিন্তু ঠিক হয়নি, মার্কেট কিন্তু ডাউন অ্যান্ড ডাউন হচ্ছিল এবং এটা থেকে কিন্তু আবারও কিন্তু ফ্লোর প্রাইসটাকে পুনর্বহাল করা হয়। সো ফ্লোর প্রাইস কিন্তু মূল সমস্যা না, মূল সমস্যা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি ঠিক না থাকলে ভালো মানের ডিভিডেন্ড যে স্টকগুলো দিচ্ছে ওগুলো কিন্তু এখন ক্রেতা শূন্য। বিকজ অফ লিকুইডিটি ওই স্টকগুলো খারাপ তা না, স্টকগুলো ভালোই, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, কোম্পানিও ভালো, বাট এখন প্রাইস অ্যাকশন হচ্ছে না, ক্রেতা শূন্য, কারণ মার্কেট থেকে তারল্য কিন্তু ড্রেন হয়ে গেছে এবং এখন কিছুটা মার্কেটে তারল্যের প্রবাহ কিন্তু সৃষ্টি হচ্ছে, কিন্তু এখন আবার কিছু হয়তো ডিস্টারবেন্সের কারণে অনেক ইনভেস্টর সাইডলাইনে আছেন। সো আমি আমার অনেক ওপিনিয়ন আপনাদেরকে শেয়ার করলাম, আপনারাও আপনাদের মতামতগুলো আমাকে কমেন্ট বক্সে জানান। এখন আমরা মার্কেট নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা করব। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে মার্কেট চিত্র যদি আমরা এক নজরে দেখে নিই, আজকের দিনে আমরা সূচকের পতন হয়েছে দেখতে পাচ্ছি 24 পয়েন্টের মতো এবং দিন শেষে সূচকের অবস্থান 6274 পয়েন্টে। আর আজকের দিনের লেনদেন হয়েছে 723 কোটি টাকার মতো। আর খাতভিত্তিক যদি মার্কেটের অবস্থান দেখি, মার্কেটের অবস্থা বেহাল। এখন এখানে যে সেক্টরগুলো সবচেয়ে বেশি ফল করেছে তার মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স অন্যতম, প্রায় 2.66% মতো। আর এরপরে আইটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.7% মতো ফল করেছে। এছাড়া সিমেন্ট সেক্টর 1.7% মতো ফল করেছে। ট্রাভেল এন্ড লেজার আমরা দেখছি 1.5% মতো ফল করেছে। আর আজকের দিনের মার্কেট সেন্টিমেন্ট ছিল খুবই নেগেটিভ, অনেক ফোর সেল, ফেয়ার সেল এবং পেনিক সেল হয়েছে। আর খাতভিত্তিক যদি টার্নওভার আমরা এক নজরে দেখে নিই, এখন আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ফ্রন্ট হুইল ড্রাইভার। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল মার্কেটে 22%-এর মতো টার্নওভার লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে হয়েছে। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর আমরা দেখতে পাচ্ছি 14%, এটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এই সেক্টরের লেনদেন। এরপরের অবস্থান ফুড অ্যান্ড এলিট 10%-এর মতো হয়েছে। কিন্তু আমরা একটি ব্যাপার লক্ষ্য করছি, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু ছিটকে পড়েছে, টার্নওভার কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। এছাড়া আইটি সেক্টরেও কিন্তু উল্লেখযোগ্যভাবে টার্নওভার হ্রাস পাচ্ছে ডে বাই ডে। এখন আমরা টেকনিক্যালি যদি মার্কেটের অবস্থান দেখি, আমরা এখানে একটি সাপোর্ট লাইন ড্র করেছিলাম কাল 6290 থেকে 95, এখানে একটি সাপোর্ট ছিল 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের, প্লাস এখানে কিন্তু ইন্ডেক্স পয়েন্টে একটা সাপোর্ট ছিল 6295 তে। সো এই দুটো সাপোর্ট প্লাস এখানে একটি সাপোর্ট ছিল 6278 লেভেলে, এই তিনটি সাপোর্টই কিন্তু আজকে ব্রেকডাউন করেছে এবং কিছুটা রিট্রেস করে এখন বর্তমানে ক্লোজ হয়েছে 6274 পয়েন্টে। সো মার্কেট এক কথায় অনেক দুর্বল হয়ে গেছে। আর উইকলি চার্টে যদি মার্কেটের অবস্থান আমরা দেখি, উইকলি চার্টও এখানে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেকডাউন করেছে 6280, এটা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল এবং এখানে আমরা একটা লং বিয়ারিশ ক্যান্ডেল দেখছি। সো এখানে দ্য মোমেন্টাম, দ্য ভেলোসিটি অফ বিয়ারিশ সেল প্রেসার আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ, এবং ভলিউমও আমরা দেখতে পাচ্ছি এভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে টার্নওভার অলরেডি হয়ে গেছে, যদিও এখানে একটি ট্রেডিং সেশন বাকি আছে। কালকে যদি এটি 6280-র উপর ব্যাক করে তাহলে মার্কেট গতিশীল থাকবে। আর যদি এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের অর্থাৎ 6280-র নিচে
কালকে যদি ক্লোজ হয় তাহলে উইকলি ক্যান্ডেলটি ক্লোজ হবে এবং একটা বেয়ারিশ সিগন্যাল দিবে এবং মার্কেট অনেক স্লো থাকবে। আমরা এতদিন ধরে অন্তত কিছু স্টকে যে র্যালি দেখছিলাম, ভালো প্রাইস অ্যাকশন দেখছিলাম, সেটাও এখন স্লো হয়ে যাবে। কিছু কিছু স্টক হয়তো মুভমেন্টে থাকবে, লো পেইড, জাঙ্ক কিংবা কিছু সিলেক্টিভ স্টক কিছুটা মুভমেন্টে থাকবে, কিন্তু ওভারঅল অনেকগুলো স্টক কিন্তু ফ্লোর প্রাইস থেকে উঠে এসেছিল। আমরা এখন দেখবো আবার অনেকগুলো স্টক হয়তো ফ্লোর প্রাইসে চলে গেছে। এখন আমরা মান্থলি চার্টে যদি মার্কেটের অবস্থান দেখি, মান্থলি চার্টে কিন্তু মার্কেটে এখনো কিছুটা হোপ আমরা দেখতে পাচ্ছি। 6260 এই পয়েন্টে মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট। মার্কেট কিন্তু এই সাপোর্টটিতে কাম ব্যাক করতে প্রায় 6 মাসের মতো সময় লেগেছে। এখানে কিন্তু 1 2 3 4 5 5টা অ্যাটেম্পটের পর গত মাসে কিন্তু এটি সাকসেসফুল হয়েছে এবং এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ওঠার পর কিন্তু বিভিন্ন স্টকগুলো ফ্লোর প্রাইস থেকে উঠে আসে এবং কিছু কিছু স্টক এবং সেক্টর ভালো র্যালি করে। সো এখন মান্থলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। 6260 এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে তাহলে কিন্তু মার্কেট আবার ডেড হয়ে যাবে। আর এই ধরনের একটা সিচুয়েশনে যারা ডে টু ডে ট্রেড করেন, এখন আপাতত সাইড লাইনে থাকাটা বেটার। এখান থেকে এটি কোন পয়েন্ট থেকে সাপোর্ট নিচ্ছে সেটা আমাদেরকে আসলে দেখাটা, অবজার্ভ করাটা এখন ইম্পর্টেন্ট। ডোন্ট গো অ্যান্ড বাই স্টক দ্যাট আর ফলিং লাইভ। পরন্ত যে ফলিং নাইফ যদি ধরতে যায় তাহলে কিন্তু রক্তাক্ত হতে পারে। সো প্রাইস কমে যাচ্ছে, এ ধরনের স্টক এখন না কেনাটাই বেটার। এখন ওয়াচ লিস্টে আমরা রাখতে পারি যেগুলো ভালো মানের স্টক কোন পয়েন্টে সাপোর্ট পাচ্ছে, এবং ওই সাপোর্টটা আমরা যদি এক্স্যাক্টলি নির্ণয় করতে পারি এবং ওখান থেকে যদি কোনো রিভার্সাল সিগন্যাল আমরা পাই তখন আমরা এন্ট্রি দিলেই বেটার। আর যারা ভালো মানের স্টকে ইনভেস্ট করেছেন আপনারা চাইলে আপাতত কয়েকদিন মার্কেট ওয়াচ না করাটাই ভালো, কারণ ভালো মানের স্টকগুলো ভালো ডিভিডেন্ড দিচ্ছে। প্রাইস অ্যাকশন না হলেও আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ভালো ডিভিডেন্ড পেয়ে যাবেন। সো সংক্ষেপে মার্কেট এখন যথেষ্ট পেনিক সেল চলছে। মার্কেট একটা বেয়ারিশ আমরা অবস্থান দেখতে পাচ্ছি। প্লাস মার্কেট এর যে আমরা এখানে উইকলি চার্টে দেখলাম প্রায় 4-5টা উইকের যে অ্যাচিভমেন্ট, এই এক উইকেই কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এখন হয়তো কালকে হয়তো একটা রিলি দিতে পারে, যেহেতু পরপর 4-5 দিন মার্কেট ডাউন হয়েছে। কালকে হয়তো কিছুটা রিভার্সাল এখান থেকে আমরা দেখতে পারি। তবে সিগনিফিক্যান্ট কোনো বাই প্রেসার কিংবা স্টকগুলো সিগন্যাল না থাকলে বাই দেওয়াটা এখন মোটামুটি ওয়াইজ হবে না, কারণ সামনে মুদ্রানীতির একটা প্রভাব হয়তো মার্কেটে এখন এটা রিফ্লেকশন হচ্ছে, যার কারণে একটু ওয়েট অ্যান্ড ওয়াচটাই এখন বর্তমানে ভালো ডিসিশন হবে। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আপনাদের মতামতগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আলোচনাটি এখানেই শেষ করলাম।